প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী। রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়, সবার চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরু না আসা নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন প্রতিক্রিয়া। দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা ব্যবসায়ীদের। যেখানে সেখানে পশু কোরবানি বন্ধে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগ। শেষ হয়েছে স্থান নির্ধারণের কাজ। পশুর বর্জ্য সরানো এবার সহজ হবে আশা সংশ্লিষ্টদের। অধিক লাভের আশায় মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্মে সংকটে পড়ছে চামড়া শিল্প। অভিযোগ ট্যানারি মালিকদের, সহজ শর্তে পর্যাপ্ত ঋণ দেওয়ার দাবি। এবং ঈদের ছুটির আগেই ৮০% পোশাক কারখানার শ্রমিককে চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার আশ্বাস বিজিএমইএর। দাবি, অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। আর দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদ আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে নারীর টানে বাড়ির পানে ছুটছেন নগরবাসী। সকাল থেকেই যাত্রীর ঢল নেমেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন বাস টার্মিনালে। যান্ত্রিক এই নগরের কোলাহল ছেড়ে আপনজনকে কাছে পাওয়ার আনন্দ সবার চোখে মুখে। দিনের শুরুতে ট্রেন ছাড়তে তেমন বিলম্ব না হওয়ায় স্বস্তি ছিল যাত্রীদের মাঝে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলেই প্রত্যাশা এসব যাত্রীর। এদিকে একই অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালেও। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ঘরমুখ মানুষের যেমন ঢল নেমেছে সদরঘাটে, এদিকে যাত্রীর নিরাপত্তার জন্য সার্বক্ষণিক তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। দাদু দাদার সাথে একসাথে ঈদ করতে যাচ্ছে, বাবা মার সঙ্গে যাচ্ছে, তো অনেক আনন্দ লাগতেছে। বাড়িতে ভাই বোন ভাইস্তা ভাইস্তি সবাই আছে, ওদের সাথে ঈদ করতে যাচ্ছে। ওরা দাদা নানা নানু সবার সাথে ঈদ করতে যাচ্ছে। ফ্লাইওভার উপর দিয়ে গাড়িটা গেলে 10 মিনিটে যাওয়া যায়, ওই গাড়িটা আপনার 3 ঘন্টা লাগে যাচ্ছে। যাতে 3 ঘন্টা লাগে আমাদের সময় তো আমার দেরি হয়ে যায়। 200 টাকা ভাড়া এমনি, তারপর 100 টাকা বেশি নিচ্ছে। সময় যাচ্ছে, তারপর ভালো লাগতেছে। আগে রওনা দিছি যাতে ভিড়টির বেশি হবে সেজন্য আগেই রওনা দিছি। লঞ্চ জার্নিটা আসলে অনেক ভালো লাগে, আর ঈদের উপলক্ষে বাড়িতে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে জমে উঠতে শুরু করেছে রাজধানী সহ দেশের পশুর হাটগুলো। এই মুহূর্তে রামপুরার আফতাবনগর পশুর হাটে আছেন আমাদের রিপোর্টার শাফিন জাহিদ এবং চট্টগ্রামের সাগরিকা হাটে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। শুরুতে চলে যাচ্ছি শাফিন জাহিদের কাছে। হরিপদ, আপনি জানেন যে আর 2 দিন পরেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। আর কোরবানির ঈদের মূল বিষয় থাকে সেটা হচ্ছে পশু কোরবানি দানের মাধ্যমে ঈদ পালন করা। তো আজকে আমি এই মুহূর্তে আছি রাজধানীর রামপুরার আফতাবনগরে পশুর হাটে। এই পশুর হাটটিতে দেখা যাচ্ছে যে সকাল থেকেই মোটামুটি ভালোই আজকে ক্রেতার সমাগম এখানে দেখা যাচ্ছে। কারণ গত 2 দিন ধরে আপনি জানেন যে বৃষ্টির কারণে কিন্তু সেভাবে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে পশুর হাটে বিক্রি দেখা যায়নি। তো সেই তুলনায় আজকে কিন্তু মোটামুটি ভালোই বেচা বিক্রি দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে এই রাজধানীর আফতাবনগরের এই পশুর হাটটিতে মোটামুটি অনেক পশুই এখনো পর্যন্ত আছেন এখানে। ইভেন আপনি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আজকেও কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে আমি দেখতে পেয়েছি যে ট্রাক ভর্তি করে ঢাকার বাইরে থেকে আরো অনেক কোরবানির পশু এই হাটে আসছেন। তো মোটামুটি আমি বিক্রেতাদের সাথে যে কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত সেভাবে এখনো বিক্রি জমে ওঠেনি, তবে আশা করছেন তারা যে আজকে থেকে হয়তো বেচা বিক্রি জমে উঠবে। আর অন্যদিকে ক্রেতারা বলছেন যে মোটামুটি গতবারের তুলনায় কিংবা গত 2-3 বছরের তুলনায় এবারে পশুর দাম একটু অনেক বেশি, তুলনামূলক তারা বেশি দাম হাঁকাচ্ছেন। যে গরুর দাম গত বছর দেখা যাচ্ছে 50,000 ছিল, সেটা এখন প্রায় 80,000, 90,000 কিংবা তারও বেশি দেখা যাচ্ছে। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এই হাটে মোটামুটি 30,000 টাকা থেকে শুরু করে 16 লাখ টাকা দামের সর্বোচ্চ গরুর দাম উঠেছে। আর মোটামুটি এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর আছে যাতে এখানে কোনো ধরনের
ঝামেলা সৃষ্টি না হয় কিংবা মলম পাটির খপ্পরে পড়ে যাতে বিক্রেতারা তাদের সহায় সম্বল যা আছে সবকিছু যাতে না হারান, সেই সাথে যারা ক্রেতারা আসছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণের এখানে দেখা যাচ্ছে পুলিশ তৎপর আছেন। তো এই মুহূর্তে ঢাকার বাইরে চট্টগ্রামে আমাদের প্রতিনিধি আছেন পার্থপ্রতিম বিশ্বাস, আমরা সেখানে চলে যাচ্ছি। ধন্যবাদ শাফিন। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে। এই সাগরিকা গরুর বাজারে কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা জমে ওঠেনি। আমরা গত 2 দিন ধরে যেমন দেখছিলাম, যেহেতু বৃষ্টি ছিল গত 2 দিন ধরে, সেই কারণে বাজার জমে ওঠেনি, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই, কিন্তু আজও কিন্তু বাজার তেমন একটা জমে ওঠেনি। সেক্ষেত্রে এই সাগরিকা গরুর বাজারে ক্রেতা নেই বললেই চলে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটির দাম হাঁকা হয়েছে প্রায় 5 লাখ টাকা, এবং এই লাইনে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো প্রায় লাখ টাকার উপরে। এবং এই গরুগুলো যে ব্যাপারী এনেছেন তিনি কুষ্টিয়া থেকে 18টি গরু এখানে এনেছেন। কিন্তু এখানে আমি তাদের সাথে কথা বলেছিলাম, প্রায় 4 থেকে 5 দিন আগে তারা এখানে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত একটি গরুও তারা বিক্রি করতে পারেননি। এছাড়া ব্যাপারীরা বলছেন যারা এখানে ক্রেতারা আসছেন, যারা এখানে দেখতে আসছেন, তারা গরুগুলো দেখেই চলে যাচ্ছেন। গত বছর এই সময়ে যেভাবে গরু বিক্রি হয়েছিল, এই বছর কিন্তু তেমন গরু বিক্রি দেখা যাচ্ছে না বলে ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আরেকটি কথা বলছেন, ক্রেতারা কিন্তু অনেকটা কম দামেই মূলাচ্ছে গরুগুলো। এই গরুগুলো আনতে, বিশেষ করে বাইরে থেকে আনতে যে ধরনের খরচ হয়েছে, বিশেষ করে নৌকা ভাড়া, ট্রাক ভাড়া সহ বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে দেশীয় গরু খুঁজে এনে এখানে বিক্রি করার যে খরচ, সেই খরচের অর্ধেক মূল্য দামটি এখানে ক্রেতারা মূলাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আমি যদি ক্রেতাদের বিষয়টি বলি, ক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন যে বিক্রেতারা প্রচুর পরিমাণে দ্বিগুণ পরিমাণ দাম চাচ্ছেন। গতবার 35, 40 বা 50 হাজার টাকা দিয়ে যে গরুটি কেনা হয়েছিল, এবার সে একই সাইজের একই রকমের গরু প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা দামে এখানে মূল্যায়ন হচ্ছে বলে এমন একটি অভিযোগ তারা করেছেন। এবং তারা বলছেন এখানে এই যে বাজারে প্রায় 15 থেকে 20 হাজারের মতো গরু রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই অনুপাতে বিক্রিও শুরু হয়নি এবং কেউ যে গরু কিনছে তেমনটিও দেখা যায়নি। আর আজকে সকাল থেকে এই সাগরিকা বাজারে এখনো পর্যন্ত আমরা খবর নিয়ে জেনেছি এখনো পর্যন্ত মাত্র 60টি গরু বিক্রি করা হয়েছে। তবে এই সাগরিকা বাজারের সভাপতির সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন আর মাত্র 3 দিন বাকি রয়েছে, সেহেতু আজকে সন্ধ্যার পর থেকে বা আজকে বিকালের পর থেকে বা কালকে এবং পরশুদিন এই শেষ দিন এখানে গরু বিক্রি শুরু হবে এমন একটা আশা করছিল। তো আমরা একজন গরু ব্যাপারীর সাথে কথা বলছি, যিনি 18টি বা 60টির মতো গরু এখানে এনেছেন। আপনারা কয়টি গরু এখানে এনেছেন এবং কেমন বিক্রি করছেন? আমি 110টা গরু এনেছি এখানে। 110টা গরু থেকে আমার এখন মাত্র 60টা গরু বিক্রি করছি। খরিদ্দাররা আমাদের কিনে করছে যা আসছে তার থেকে অর্ধেক দামে মূল্য। গত বছর যে আমরা লস দিয়ে বিক্রি করে গেছি হাফ দামে, ওরা খরিদ্দাররা ওই দামটা ধরে বসে রয়েছে। আর আমাদের মনে করেন মিনিমাম প্রতিদিন 30,000 টাকা আমাদের খরচ, 15,000 টাকা রাখলের খরচ আর 15,000 টাকা মালের খরচ। খরিদ্দাররা বলতেছে ওই গত বছরের দাম ধরে লাস্টের দামে কিনে জন্য বসেছে খরিদ্দাররা, মাল কিনতেছে না। খরিদ্দাররা যদি মাল কিনতো আমরা সুযোগ পেতাম আর কিছু মাল আমার আনতাম। এখানে এই বিক্রেতা যেমনটি বলছিলেন, গত বছর আসলে ক্রেতারা যে দামে গরু কিনেছিল এবারও কিন্তু সে একই দামে যাচ্ছে। কিন্তু এখানকার যিনি গরু নিয়ে এসেছেন, প্রায় 60টি গরু নিয়ে এসেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু গতবার থেকে এবারের খরচ অনেক বেশি পড়ছে, সে কারণে গরুর দামও অনেকটা বাড়তি দামে চাচ্ছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যারা আছেন তারা বলছেন আজকে বা কালকের মধ্যে গরু বিক্রি শুরু হবে এবং গরু বিক্রি যদি শুরু হয় সেক্ষেত্রে আসলে 1 ঘন্টা 2 ঘন্টাও যদি ভালো মতো গরু বিক্রি হয় সেক্ষেত্রে এই বাজারে কিন্তু গরুর সংকট সৃষ্টি হবে। তবে আমরা এখনো দেখছি এখনো পরিমাণ বাজারে ক্রেতা শূন্য রয়েছে, এখনো তেমন পরিমাণ গরু বিক্রি শুরু হয়নি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরিকা বাজারে গরু বিক্রির সর্বশেষ খবর। হরিপদ। দর্শক, রাজধানীর আফতাব নগর থেকে শাফিন জাহিদ এবং চট্টগ্রামের সাগরিকা হাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস আমাদেরকে পশুর হাটের কেনাবেচা সম্পর্কে জানাচ্ছিলেন সবশেষ তথ্য। রংপুরেও জমতে শুরু করেছে পশুর হাট, তবে প্রচুর গরু আমদানি হলেও ক্রেতা কম। ভারতীয় গরু কম আসায় এবার ভালো দাম পাবেন বলে আশা করলেও খরচ ওঠা নিয়ে হতাশায় বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা বলছেন ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। শাকিল মাহমুদের তোলা ছবিতে মানিক সরকারের রিপোর্ট। রংপুরের সবচেয়ে বড় পশুর হাট লালবাগ এবং বুড়িরহাটে প্রচুর পশুর আমদানি হলেও ক্রেতা তুলনামূলক কম। বিক্রেতারা বলছেন ভারত থেকে গরু না আসায় এবার ভালো দাম পাবেন এমনটাই আশা করেছিলেন তারা।
কিন্তু বর্তমানে হাটের যে অবস্থা তাতে গরুর ভরণ পোষণের যে খরচ হয়েছে তা ওঠা নিয়ে আশঙ্কার মধ্যে আছেন তারা। আমরা দাম পাইতেছি না, বৌসের দাম বেশি, ফিটের দাম বেশি, গুড়ের দাম বেশি। দক্ষিণবঙ্গ থেকে কোনো পার্টিরা আসতে এসে না আমাদের এদিকে, এর জন্য কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। বাইরে পার্টিরা নাই, গরু বাজার খুব খারাপ, গরু নেওয়াই যে পার্টি নেই। এখন আমাদের গরুর ব্যবসা নাই, গরু যদি কেজি 45 বলে 40 42, প্রতিটা গরু বেশি 40,000, 10,000, 15,000, 5,000 করে থাকতেছে না। অপরদিকে ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার গরুর দাম অনেক বেশি। তাদের মতে ভারতীয় গরু না আসার কারণেই এবার এই অবস্থার সৃষ্টি হয়েছে। ক্রেতা কম, গরুই বেশি আছে, কিন্তু তারপরও দাম কেউ ছাড়তেছে না। যে গরুর দাম 25,000 চাচ্ছে 40,000। দেশি গরু যা আছে তাতে আমরা মনে যেটা আমরা ক্রেতা আমরা যেটা দেখতেছি তাতে তো গরুর দাম বেশি মনে হচ্ছে। গরুর আমদানি থাকে তাহলে আমাদের গরু কোরবানি করতে আমরা সহজ হবে। তবে হাট ইজারাদারদের দাবি এবার গরুর আমদানি বেশি এবং দামও ক্রেতাদের কেনার নাগালের মধ্যে রয়েছে। গরুর আমদানিও খুব এবং ক্রেতাদের কেনার সাধ্যের মধ্যে, এর মধ্যে আশা করি হাট আরো জমে উঠবে এবং বেচাকেনা হবে ইনশাল্লাহ। রংপুরে ছোট বড় মিলে 8টি কোরবানির পশুর হাট রয়েছে। এসব হাটে প্রতিদিন অন্তত 50 কোটি টাকার পশু কেনাবেচা হয়। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। নরসিংদীতে কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করেছেন খামারি ও কৃষকেরা। দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ করায় এই অঞ্চলের গরুর চাহিদাও অনেক বেশি। এবার বাজারে দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় লাভবান হবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পরম যত্নে গরুগুলোর প্রতিনিয়ত দেখভাল করছেন খামারিরা, কারণ কোরবানির হাটে যে গরু দেখতে যত আকর্ষণীয় হবে তার দামও হবে তত বেশি। তাই গরুর খাদ্য তালিকাটাও বেশ সমৃদ্ধ দেখায়। অসাধু গরু ব্যবসায়ীরা কৃত্রিম উপায়ে করলেও দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন নরসিংদীর কৃষক ও খামারিরা। নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট পরিহার করে ঘাস খড়ের পাশাপাশি খৈল ঘুষি খাদ্য হিসেবে খাওয়ানোর মাধ্যমে মোটাতাজা করা হচ্ছে এসব গরু। আর বেশিরভাগ খামারে দেখা গেল দেশীয় গরুই বেশি। ইনজেকশন কৃত্রিম উপায়ে যে ইয়াগুলি করে এগুলির প্রতি মানুষ অনীহা আসছে বিভিন্নভাবে, তাই আমরা দেশীয় গরু এবং দেশীয় খাবার দিয়ে তৈরি করতেছি। প্রাকৃতিক খাবার এবং দেশীয় খাবারের মাধ্যমে দেশীয় গরু পালন করা হচ্ছে এবং তার দামও বেশি। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে, তা আশা করি আমার গরু আমার ফার্মের থেকে সবগুলো চলে যাবে। ছোট বড় খামারের পাশাপাশি প্রতিটি কৃষক পরিবার ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করে থাকেন। তুলনামূলক অনেকটা গোছালো দেশীয় গরুর খামারগুলোতে দেখা গেল কৃষকদের ব্যস্ততা। বাজারে দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় এই ঈদে লাভের আশা করছেন তারা। যদি মার্কেটটা ভালো থাকে হয়তো আমাদের লস হবে না, আমরা মোটামুটি টিকে থাকতে পারবো। ইন্ডিয়াতে যদি গরু না আসে তো মোটামুটি আমরা লাভজনক হবে। এদিকে খামারি ও কৃষকরা যাতে বিষাক্ত কোনো রাসায়নিক ব্যবহার না করে সেজন্য পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। কৃষকগণ যাতে স্টেরয়েড ব্যবহার না করেন সে ব্যাপারে পরামর্শ দিচ্ছেন, আর সাথে সাথে বৈজ্ঞানিক উপায়ে বৈধভাবে কিভাবে গরু হৃষ্টপুষ্টকরণ করা যায় সে পদ্ধতি শিখে দিচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী ঈদ উপলক্ষে জেলার 1290 জন খামারি ও কৃষক দেশীয় পদ্ধতিতে 10,000 গরু মোটাতাজা করেছেন। সময় সংবাদ, নরসিংদী। পবিত্র ঈদুল আজহায় বাসাবাড়ি রাস্তাঘাট সহ যত্রতত্র পশু কোরবানি বন্ধে উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। ইতিমধ্যে কোরবানির জন্য প্রতিটি ওয়ার্ডে স্থান নির্ধারণের কাজ শেষ হয়েছে। নগরবাসীকে এ কাজে উদ্বুদ্ধ করতে ইমাম পরিষদ, শিক্ষক সমিতি ও মাংস প্রস্তুতকারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জনগণ সাড়া দিলে ঈদের দিনই জবাই করা পশুর বর্জ্য যত্রতত্র দেখা যাবে না। তরিকুল ইসলামের রিপোর্ট। মন্ত্রণালয়ের নির্দেশে এবারের ঈদুল আজহার দিনে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার জন্য স্থান নির্ধারণের কাজ সম্পন্ন করেছে খুলনা সিটি কর্পোরেশন। ইতোমধ্যে 31টি ওয়ার্ডে 43টি স্থান নির্ধারণ করা হয়েছে। ওই স্থানগুলোতে থাকবে পর্যাপ্ত সুযোগ সুবিধা। এজন্য প্রতিটি স্পটে 3 থেকে 5 জন মাংস প্রস্তুতকারী রাখা হয়েছে। এছাড়া একই স্থানে পশু জবাইকারী, পানি সরবরাহ সহ সকল সুবিধা বিদ্যমান থাকবে বলে জানান সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন। প্রত্যেকটা স্পটে 3 থেকে 5 জন করে মাংস প্রস্তুতকারী থাকবে। আপনি জবাইকারী বা মোল্লা ওখানে আপনি পাচ্ছেন। পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকছে, প্লাস
আপনার যে মাঠটা আমরা ওখানে ব্যবহার করব, ওই মাঠটা ডেকোরেশনের মাধ্যমে সামিয়ানা টাঙিয়ে সুন্দর করে পরিবেশ তৈরি করা হবে। এদিকে কনজারভেন্সি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যত্রতত্র পশু কোরবানির কারণে সঠিকভাবে নগর পরিচ্ছন্ন করা সম্ভব হয় না। এজন্য নির্দিষ্ট স্থানে কোরবানি হলে সঠিকভাবে বর্জ্য অপসারণ সম্ভব হবে। রাস্তার উপর বিচ্ছিন্নভাবে এই পশুগুলো জবাই হয় এবং আমাদের এইগুলো তাৎক্ষণিকভাবে এই পশুর বর্জ্য নিয়ে আসা আমাদের জন্য খুব দুরূহ ব্যাপার হয়। নির্দিষ্ট এক জায়গায় যখন মাঠের মধ্যে এনে আমরা করব, ওই এক জায়গাতেই আমাদের আনুষ্ঠানিকতা থাকবে, একটা উৎসবের আমেজ থাকবে। আমরা সম্মিলিতভাবে আমাদের কর্মীর মাধ্যমে ওই জায়গা দিয়ে আমরা সমস্ত বর্জ্য তাৎক্ষণিকভাবে সরাই নেব। আর মেয়র জানালেন, জনগণকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে ব্যাপক প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। আমরা প্রচার করব মাইকে, আমরা আমাদের লিফলেটের মাধ্যমে আহ্বান জানাবো, যাতে করে মানুষ সংগঠিত আকারে এক জায়গায় কোরবানিটা করেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, বাড়িতে মাংস প্রস্তুত করতে যে টাকা খরচ হয়, সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে অর্ধেকেরও কম খরচ হবে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। কোরবানির ঈদকে সামনে রেখে স্থলবন্দর হিলির বাজারে বেড়েছে আদা, জিরা ও গোলমরিচের দাম। তবে কেজি প্রতি কিছুটা দাম কমেছে পেঁয়াজ, রসুন ও এলাচের। আর ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে সব ধরনের মশলার চাহিদাই এখন বেড়েছে। দুদিন পরই কোরবানির ঈদ, যে উৎসবের আগে মশলার বাজারে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবারও তার ব্যতিক্রম হয়নি, যার প্রভাবে হিলির স্থানীয় বাজারে 30 টাকা বেড়ে প্রতি কেজি ভারতীয় জিরা বিক্রি হচ্ছে 290 টাকা, আর 100 টাকা বেড়ে গোলমরিচের কেজি দাঁড়িয়েছে 1000 টাকায়। 500 টাকা কমে কালো এলাচের দাম পড়ছে কেজি প্রতি 2000 টাকা। সব মশলাগুলো কিনলাম, তার মধ্যে জিরাটা একটু বেশি দাম আর সাদা এলাচটা একটু বেশি দাম। জিরা আগে কিনলাম 280 টাকা কেজি, আজকে কিনলাম 320 টাকা কেজি। 5-7 দিনের ব্যবধানে জিরার দামটা একটু বাড়ছে। জিরা বিক্রি করতেছে আমরা 290 টাকা, এর আগে বিক্রি করলাম 255-60 টাকা। কালো এলাচে কমছে 4 থেকে 500 টাকা কেজিতে, সাদা এলাচে কমছে 150 থেকে 200 টাকা। এদিকে আদায় বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা। বাজারে দেশি আদা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আর ভারতীয় আদা প্রতি কেজি 120 টাকা। তবে রসুনের দাম কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়। কিছুদিন আগে বাজার গরম করা পেঁয়াজের দাম এখন অনেকটাই স্থিতিশীল, বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকা কেজি। প্রতি কেজি পেঁয়াজ বেচছে 48 টাকা, রসুন বেচছে প্রতি কেজি 60 থেকে 65 টাকা, ইন্ডিয়ান দেশি আদা বেচছে হলো 60 টাকা, আর ইন্ডিয়ানটা বেচছে 90 টাকা। বাজার কমে গেছে পেঁয়াজ রসুনের দাম। 3 দিন আগে পেঁয়াজ বিক্রি করছিলাম 50-52 টাকা, এখন পেঁয়াজ বিক্রি করছি 45-46 টাকা। রসুন বিক্রি করছিলাম 70-75, এখন রসুন বিক্রি করছি 60 টাকা কেজি। আদার দাম প্রতি কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়ে 40 আদা এখন 60 টাকা বিক্রি করছি। মশলার চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে ঈদের আগে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতা রুখতে বাজার মনিটরিং এর দাবিও করেছেন ভোক্তারা। সময় সংবাদ, হিলি। কোরবানির ঈদ এলেই অধিক লাভের আশায় চামড়া ব্যবসায় আগমন ঘটে মৌসুমী ব্যবসায়ীদের। পাড়া মহল্লা থেকে চামড়া কিনে তারা সরবরাহ করেন ট্যানারিগুলোতে। কিন্তু চামড়ার মান সম্পর্কে অজ্ঞতা ও বিটিএর বেঁধে দেয়া দাম না মানায় তাদের কারণে প্রতি বছরই বিপাকে পড়তে হয় চামড়া শিল্পকে। তবে কোরবানি উপলক্ষে কারখানা মালিকদের বিশেষ প্রস্তুতিতে সহজ শর্তে পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করা হলে অনেকটাই কমে যাবে মৌসুমী ব্যবসায়ী সহ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। এমনটাই দাবি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএর। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। দেশের 200-র বেশি ট্যানারির বার্ষিক চাহিদার প্রায় অর্ধেক চামড়া সংগ্রহ করা হয় কোরবানির ঈদেই। আর এই সময়ে অধিক লাভের আশায় কাঁচা চামড়া কেনাবেচায় যুক্ত হন মৌসুমী ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে তারা বিক্রি করেন ট্যানারি মালিকদের কাছে। তাই কোরবানির মৌসুমে তাদের উপর অনেকটাই নির্ভরশীল হতে হয় ট্যানারিগুলোকে। কোরবানির দিন এট এ টাইম সবগুলি চামড়াগুলি আমাদেরকে কালেকশন করতে হয়। সুতরাং ওরা যদি পুরোপুরি কাজ না করে তাহলে আমাদের একার পক্ষে বা আমাদের ট্যানারি সেক্টর যে সমস্ত লোকজন আছে তাদের একার পক্ষে সম্ভব না। তবে চামড়া সংরক্ষণে কোনো জ্ঞান না থাকা সহ দামের ব্যাপারে বিটিএর নির্দেশনা না মানার অভিযোগ রয়েছে বেশিরভাগ মৌসুমী ব্যবসায়ীর বিরুদ্ধে, যার ফলে ক্ষতির মুখে পড়তে হয় ট্যানারি মালিকদের। 5 থেকে 6 ঘন্টার ভিতরে লবণ দিতে হবে, কিন্তু ওরা ওইভাবে লবণও দেয় না ঠিকভাবে, আর ওরা ওই যে দামের তোয়াক্কা করে না, ফুট বুঝে না, কিছু বুঝে না। ওরা ওদের মন করা চামড়া কিনে পরে ওই দামে বিক্রি করতে পারে না, তখন নানান সমস্যার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ বলছে, কোরবানির মৌসুমে বিপুল চামড়া সংগ্রহে কারখানা মালিকদের যে পরিমাণ অর্থের দরকার হয় মূলত তার ঘাটতির কারণেই সুযোগ পায় মৌসুমী ব্যবসায়ীরা। সরকার ও ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত ঋণ সরবরাহ করলে মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন তারা।
2 থেকে 2,500 কোটি টাকার আপনার কাঁচা চামড়ার ব্যবসা হয় কুরবানি মৌসুমে। আমাদের ঋণ দেওয়া হয় 400 কোটি টাকা, যার কারণে আমাদের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা চামড়া কিনতে পারি না। এইটা যদি আপনার বন্ধ করতে হয় তাহলে আমাদের যে ব্যাংকের ঋণ আছে সেই ঋণ আমাদেরকে বৃদ্ধি করতে হবে। বিটিএর হিসাব মতে গত কোরবানির ঈদে সংগৃহীত চামড়ার 30% নষ্ট হয়েছে মৌসুমী ব্যবসায়ীদের হাতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে উৎসব ভাতা পেয়েছেন বিজিএমইএর পর্যবেক্ষণে থাকা 1200 পোশাক কারখানার শ্রমিক। আর ঈদ উপলক্ষে বন্ধের আগে প্রায় 80% কারখানা চলতি মাসের অর্ধেক বেতনও পরিশোধ করবে বলে আশাবাদী তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। এছাড়া এবার ঈদের আগে পাওনা পরিশোধের দাবিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। কামরুল হাসান সবুজের আরেকটি রিপোর্ট। মনোযোগী এই চোখ বুঝিয়ে দিচ্ছে পোশাক শ্রমিকদের দক্ষ শ্রমের উপর নির্ভর করেই এগিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। তবু এই শিল্পের 40 লাখের বেশি শ্রমিকের উৎসব ভাতার কোনো বিধান নেই বিদ্যমান শ্রম আইনে। ফলে প্রতিবারই ঈদের আগে সরকারের পক্ষ থেকে সময় নির্ধারণ করে দেয়া হয় বোনাস সহ পাওনা পরিশোধের। এবারও বেঁধে দেয়া সময়ের মধ্যে উৎসব ভাতা বুঝে পাওয়া শ্রমিকরা যেমন আশা করছেন বেতনও পাবেন সময় মতো, তেমনি ঈদের আগেই পাওনা বুঝে পাবেন বলে মালিক পক্ষের উপর আস্থা রাখছেন এখনো বোনাস না পাওয়া শ্রমিকরা। বোনাস পাইছি আর আমাদের বেতন আর ওভারটাইম আমাদের ছুটির দিন দিয়ে দেবে। আমরা বোধহয় হাফ বেতন পাবো না, শুধু বোনাসটা পেতে পারি আর ওভারটাইম পেতে পারি। আগে যেরকম বোনাস পাইতাম সেই হিসেবে অনেক কম। টাকা বেশি পালি তো মনও ভালো থাকে, কাজও ভালো করতে ইচ্ছা লাগে। আর এখনো বোনাস না দেয়া কারখানা মালিকদের দাবি ঈদের ছুটির আগেই শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেবেন তারা। বছরে 2টা বোনাস তারা পায়, যদি সময় মতন দেয় আমাদের আউটপুটও বেশি আসে। বোনাস আমরা দিয়ে দিচ্ছি আর ঈদের আগে অবশ্যই আমরা বেতন দিয়ে যাব। 15 দিনের যে বেতনটা আছে, অগাস্টের বেতনটা ক্লিয়ার করে দিচ্ছি, সেপ্টেম্বরের বেতন আমরা কিছু দিব সেটা আমাদের প্ল্যানে আছে। আর বোনাস ওভারটাইম সেপ্টেম্বরের কিছু যেই পার্সেন্টটা দিব সেটা আমরা 23 তারিখে দিয়ে ওয়ার্কার বিদায় দিয়ে দেবো ইনশাল্লাহ। এদিকে পাওনা দাবিতে এখন পর্যন্ত কোনো শ্রমিক অসন্তোষ নেই উল্লেখ করে বিজিএমইএ বলছে ঈদের আগেই নিয়ম মাফিক বেতন বোনাস বুঝে পাবেন শ্রমিকরা। 98% এখন পর্যন্ত বোনাস দিয়ে দেওয়া হয়েছে। শ্রমমন্ত্রী এটা অনুরোধ করেছিলেন যেগুলো ফ্যাক্টরিকে যে 15 দিনের বেতনটা অগ্রিম দেওয়ার জন্য। এটা কোনো বাধ্যকতা কোনো ব্যাপার না, হয়তো অনেক ফ্যাক্টরি দিতে পারবেও না। আমি আপনি বললাম 80% ফ্যাক্টরি হয়তো দিতে পারবে, ইনশাআল্লাহ ঈদের আগে পর্যন্ত কোনো অসুবিধা হবে না। বর্তমানে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের ফলেই প্রায় 100% কারখানায় সময় মতো পাওনা পরিশোধ করা সম্ভব হচ্ছে বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সপ্তাহব্যাপী আয়োজিত জাতীয় আয়কর মেলা শেষ হচ্ছে আজ। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। মেলার বিস্তারিত খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আপনি ঠিকই বলেছেন, সারা দেশব্যাপী অর্থাৎ ঢাকা, রাজধানী ঢাকা সহ সারা দেশে 7টি বিভাগীয় শহরে যে আয়কর মেলা শুরু হয়েছে গত 7 দিন ধরে, আজকে কিন্তু সেই আয়কর মেলার 7ম দিন। এবং আমি রয়েছি ঢাকা অফিসার্স ক্লাবের যে আয়কর মেলা ঢাকায় চলছে সেই আয়কর মেলায়। গত 7 দিনের মধ্যে শুক্রবার ছুটি নিয়ে যে ঢল নেমেছিল সেবা গ্রহণকারীর, আজ 7ম দিন অর্থাৎ শেষ দিনে এসে কিন্তু সেই একই রকম ঢল দেখতে পাচ্ছি। আপনি আমার পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে প্রতিটি বুথে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ সেবা গ্রহণকারী, এবং সকালবেলা থেকে শুরু হয়ে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু আনাগোনা বাড়ছে সেবা গ্রহণকারীর। এখন পর্যন্ত আমাদের হাতে গত 6 দিনের যে হিসেব রয়েছে সেখানে দেখা যায় যে 6ষ্ঠ দিন পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত সেবা গ্রহণকারীর সংখ্যা কিন্তু 6.5 লাখ পেরিয়ে গেছে। একই রকম আয়কর রিটার্ন দাখিলের যে প্রবৃদ্ধি সেটি কিন্তু 7 ভাগ, এবং এর সংখ্যা 1,22,000 ছাড়িয়ে গেছে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানাই, সেটি হচ্ছে যে আয়কর মেলা শুরু হওয়ার পর থেকে গত 6 দিনে এখন পর্যন্ত 1,500 কোটি টাকা আয়কর কিন্তু সংগ্রহ করা হয়েছে এই মেলা থেকে। যদিও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মেলা থেকে আয়কর সংগ্রহের মূল উদ্দেশ্য তাদের নয়। এই মেলাটা হচ্ছে সারা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে যে আয়কর দেওয়ার যে প্রবণতা সেটি বৃদ্ধি করা, মানুষের মধ্যে আয়কর দেওয়ার ব্যাপারে সচেতনতা বাড়ানো,
এগুলো হচ্ছে মেলার মূল কাজ এবং তারা আশা করছেন এর মাধ্যমে সারা দেশের আয়কর প্রদানকারীর যে সংখ্যা সেটি বেশ কয়েক লাখ এবং তাদের মধ্যে এই সচেতনতা সৃষ্টির জন্যই মূলত এই আয়কর মেলার আয়োজন করা হয়েছে এবং তারা বলছেন যে গত 7 দিন অর্থাৎ আজকে সহ 7 দিন ব্যাপী যে আয়কর মেলা এবং জেলা শহরগুলো 4 দিন ব্যাপী যে মেলার আয়োজন করা হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর ব্যাপী যাতে মানুষ যারা আয়কর দেওয়ার যোগ্য তারা যাতে কর অফিসগুলোতে এসে আয়কর দেন সেই ব্যাপারে একটি সচেতনতা তারা সৃষ্টি করেছেন। এবং আরেকটি ইনফরমেশন যেটি হচ্ছে যে আজকে বিকেলে কিন্তু এই আয়কর মেলার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হবে এবং এখানে বেশ কয়েকজন মন্ত্রী এবং আয়কর বিভাগের অর্থাৎ রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা থেকে এই মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি বিকেল বেলা হবে। তো হরি, এই ছিল আমার হাতে আয়কর মেলার সর্বশেষ খবরাখবর। হরি। দর্শক, সহকর্মী সাজিদ রাজু, রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে যে অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলার একটি বিশেষ অনুষ্ঠান, সেখান 7 দিনব্যাপী যে আয়কর মেলা চলছে সেখানকার সবশেষ অবস্থা তুলে ধরছিলেন। তিনি জানাচ্ছিলেন যে 1,500 কোটি টাকা ছাড়িয়ে গেছে গত 6 দিনে সারা বাংলাদেশে আয়কর উত্তোলনের পরিমাণ এবং 6.5 লাখ জনগণ কিন্তু এখান থেকে এখন পর্যন্ত সেবা নিয়েছেন। তো দেখা যাচ্ছে যে গত বছর যে পরিমাণ আয়কর সংগৃহীত হয়েছিল আয়কর মেলার মাধ্যমে সেটা ছাড়িয়ে অনেকটাই প্রবৃদ্ধি অর্জন করেছে এবারের আয়কর মেলা। সপ্তম পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় জিডিপির উচ্চ প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৈষম্য দূরীকরণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের 90% অর্থই আসবে অভ্যন্তরীণ উৎস থেকে। ধীরে ধীরে বৈদেশিক সাহায্যের হার কমে ঋণের হার বাড়ছে, তাই উন্নয়নের জন্য অভ্যন্তরীণ সম্পদকেই কাজে লাগাতে হবে বলেও জানান তিনি। এ সময় ধনী দরিদ্রের বৈষম্য কমাতে সুবিধা বঞ্চিতদের আর্থিক খাতে সম্পৃক্ত করার তাগিদ দেন অর্থনীতিবিদরা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর মাধ্যমে উন্নয়নের সুফল সবার মাঝে ছড়িয়ে দেওয়ারও তাগিদ দেন তারা। আগামী 2 বছরের মধ্যে দেশের পুঁজিবাজার নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সব অসন্তোষ দূর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডক্টর খায়রুল হোসেন। সোমবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি আয়োজিত পুঁজিবাজার সম্মেলন 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের পুঁজিবাজারে খুব শিগগিরই বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন ডক্টর খায়রুল। ডিএসসির চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর স্বপন কুমার বালা। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে করণীয় নির্ধারণে 3টি সেশনের সম্মেলনে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন প্রায় 400 কোটি টাকা লেনদেন হয়, আর এ পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে। সোমবার রাজধানীর একটি হোটেলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে মোবাইল ব্যাংকিং এর সেবার মান বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। এতে বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মোবাইল ব্যাংকিং এর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আরও বেশি ব্যাংককে এ সেবার আওতায় আনার বিষয়ে করণীয় আলোচনা করা হয়। কোরবানির ঈদে যৌথভাবে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সব ধরনের সহায়তা দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ সফট ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমন। সিটি কর্পোরেশনের সাথে শহর পরিচ্ছন্ন রাখতে মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজ করবে ক্লেমন। সোমবার এ উদ্যোগের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এ সময় আকিজ গ্রুপের পরিচালক শামীম উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন সময় সামাজিক দায়বদ্ধতায় এ ধরনের উদ্যোগ নেয় ক্লেমন। সোনারগাঁওয়ের জনপথ রোডে ইসলামী ব্যাংকের 301তম শাখার উদ্বোধন করা হয়েছে। রাজধানীতে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এ সময় ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সারা বিশ্বে প্রতি বছর হাজার হাজার শিশু মারা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত হয়ে। তাই প্রাণঘাতী এ রোগটি সম্পর্কে ব্যাপকভাবে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক শিশু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক র্যালিতে এ আহ্বান জানান তারা। ইউকে এইডের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় উন্নয়নশীল দেশগুলোর শিশু স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার এ র্যালির আয়োজন করে। বিএসএসএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে র্যালিতে ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন হাসপাতালের শিশু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় বাংলাদেশে আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস উদযাপিত হয়েছে। এই কার্যক্রমে অংশ নেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বাংলালিংক আয়োজন সংগঠন কেওক্রাডং বাংলাদেশের সাথে গত কয়েক বছর ধরে এ দিবসটি পালন করে আসছে। অনুষ্ঠানে বাংলালিংকের চট্টগ্রাম সিলেট অঞ্চলের পরিচালক সৌমেন মিত্র বলেন, সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা বাড়াতে হবে। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। 2006 সালের মন্দার পর 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুব একটা স্থিতিশীল না হলেও এ সময়ে বেড়েছে অধিকাংশ মার্কিনীর আয়। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মন্দার শুরু থেকেই দেশটির নাগরিকদের আয় বেড়েছে। সার্বিক মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বেড়েছে আয়ের হারও। সেই সাথে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেড়েছে শ্রমিকদের মজুরিও। বর্তমানে দেশটির দারিদ্র্যের হার 14.8%, যা 2007 সালের চেয়ে 2.3% বেশি। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের বিরুদ্ধে পরিবেশ দূষণের কথা মাথায় না রেখে গাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা জানিয়েছেন, ফক্সওয়াগনের অন্তত 50 লাখ গাড়ি যথাযথ পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হয়নি। এজন্য প্রতিষ্ঠানটিকে $1,800 কোটি জরিমানা দিতে হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মার্কিন পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2009 থেকে 2015 সালের মধ্যে ফক্সওয়াগন এবং অডির তৈরি সফটওয়্যার সংবলিত 4 সিলিন্ডার বিশিষ্ট গাড়িগুলোর কার্বন নিঃসরণের পরিমাণ অনেক বেশি। এছাড়া কার্বন নিঃসরণে গাড়িগুলোর নিয়ন্ত্রণ নেই। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফক্সওয়াগন কর্তৃপক্ষ। ইন্টারনেটের মাধ্যমে আগ্রহীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে ব্যবসা করছেন অনেক মার্কিন নাগরিক। ক্রাউড ফান্ডিং নামে পরিচিত এ উদ্যোগ এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে যে শুধু এ কার্যক্রম পরিচালনার জন্য ইন্টারনেটে যাত্রা শুরু করেছে নানা ধরনের ওয়েবসাইট। গতানুগতিক ব্যবস্থা থেকে ভিন্ন এ উদ্যোগের মধ্য দিয়ে দল বেঁধে সফলতার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করা মার্কিন উদ্যোক্তারা। বাইকের প্রতি আগ্রহী হওয়ায় বাইকের শোরুম দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ডেভ ওয়েনারের। শুধু প্রয়োজন ছিল অর্থের, আর তাই ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করলেন প্রায়োরিটি বাইসাইকেল। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে প্রতিষ্ঠিত এই শোরুমটিতে এখন বাইক তৈরি এবং বিক্রির কাজ করছেন অনেকে। ইন্টারনেটের মধ্য দিয়ে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দল বেঁধে এখন খাবার থেকে শুরু করে টেক পণ্যের ব্যবসা করছেন তার মতো অনেকেই। এক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসটাই জরুরি। জনপ্রিয়তা আর সফলতার কারণে উদ্যোক্তাদের সহযোগিতায় এরই মধ্যে গড়ে উঠেছে কিকস্টার, ইন্ডিগোগো, গোফান্ডমির মতো ওয়েবসাইট, যারা আগ্রহী উদ্যোক্তা খুঁজে বের করে তাদের মধ্যে যোগাযোগ তৈরির কাজ করছে। এটা খুব ভালো উদ্যোগ, কারণ কোনো উদ্যোক্তার পক্ষেই শুরুর দিকে মোটা অঙ্কের বিনিয়োগ সম্ভব নয়। দল বেঁধে ব্যবসা শুরু করাতেই আমরা সফল হতে পেরেছি। এই উদ্যোগে কিকস্টার আমাদের খুব সহায়তা করেছে। প্রথমে আপনি লক্ষ্য স্থির করুন, এরপর সময় ঠিক করে নিন। যদি আপনার মনে হয় 30 দিনের মধ্যে আগ্রহী উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের পেয়ে যাবেন, তাহলে সেটা সম্ভব, কিন্তু প্রথমে আপনাকে লক্ষ্য স্থির করতেই হবে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী 2014 সালে ক্রাউড ফান্ডিং ব্যবসায় বিনিয়োগের পরিমাণ ছিল $1,620 কোটি। আগামী 5 বছরে তা $30,000 কোটি পৌঁছাবে বলে পূর্বাভাস বিশ্লেষকদের। ক্রাউড ফান্ডিং এতটাই জনপ্রিয় সফল হবে যে ভবিষ্যতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। ক্রাউড ফান্ডিং এর উদ্যোক্তারাও একসময় এত ক্ষমতাসীন হবে যে পুঁজিবাজার সহ শীর্ষ বিনিয়োগকারীদেরও ছাড়িয়ে যাবে। ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়ে উদ্যোক্তারা কাজ করছেন জায়ান্ট কিছু প্রকল্পের জন্য। ব্যবসার সম্প্রসারণে এমন বিনিয়োগে ঝুঁকছে কোকা-কোলা, নাইকি এবং ক্রিসলারের মতো ব্র্যান্ডও। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বিশ্বের 5ম ব্যয়বহুল শহর হিসেবে নাম উঠে এসেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের। তবে কর্মীদের বেতনের দিক দিয়ে এর অবস্থান বিশ্বে 13তম।
সুইস ব্যাংকের প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য, এমনকি প্যারিস কিংবা বার্লিনের চেয়েও এখানে বসবাসের খরচ কম। পণ্যের দাম ও বাড়ি ভাড়ার ওপর জরিপ করে নির্ধারণ করা হয়েছে এই অবস্থান। তবে এটি সিডনি, কোপেনহেগেন ও শিকাগোর চেয়ে তুলনামূলক কম ব্যয়বহুল শহর। মূলত অভিবাসীদের জন্যই যুক্তরাজ্যের এ শহরটির সম্পত্তির দাম বেড়ে যাওয়া সহ অন্যান্য খাতে ব্যয় বেড়েছে। আর এ ধারা শুরু হয়েছে 2008-এর মন্দার সময় থেকে। এদিকে অতিরিক্ত খরচের কারণে এই শহরের নাগরিকদেরও অনেক বেশি পরিশ্রম করতে হয়। গেল আগস্টে চীনের অধিকাংশ শহরে নতুন বাড়ির দাম বেড়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গেল মাসে দেশটির 26টি শহরে বাড়ির দাম বেড়েছে। এছাড়াও 16টি শহরে কমেছে বাড়ির দাম। এ সময়টায় নতুন এবং পুরনো বাড়ির দাম বেড়েছে। সেই সাথে বেড়েছে নতুন বাড়ির চাহিদাও। আবাসন খাতের এমন চাঙা ভাব দেশটির বিপর্যস্ত অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, এবারে জানিয়ে দেব দেশের পুঁজিবাজারের খবর। প্রথমেই দেখে নিচ্ছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি। যোগ দিচ্ছি DSEBD.org, ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। যেটা দেখা যাচ্ছে যে গতকালকে আমরা কিন্তু দেখেছিলাম 500 কোটি টাকা লেনদেন ছাড়িয়েছিল দেশের প্রধান এই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং সেখান থেকে আজকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রায় 10 পয়েন্টের মতো সূচক বেড়েছে। ডিএসসির প্রধান সূচক DSEX অবস্থান করছে 4851 পয়েন্টে, এবং ডিএসসি সরিয়া সূচক এবং ডিএসসি বাছাই সূচক 30 ইন্ডেক্সে সেখানেও কিন্তু ইতিবাচক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং লেনদেনের পরিমাণ যদি আমি দেখি, সেখানে এখন পর্যন্ত প্রায় 25 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 96টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 31টি প্রতিষ্ঠানের, এবং অপরিবর্তিত রয়েছে 28টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। দর্শক, যদি গ্রাফটি আপনাদেরকে দেখাই, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অনেকটাই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যদিও সূচকে তেমন কোনো পরিবর্তন আসেনি। 10 পয়েন্টের মতো মাত্র সূচক বেড়েছে DSEX এর। যদি টপ 20-তে কারা অবস্থান করে নিয়েছে সেই শেয়ারগুলোর অবস্থান যদি জানিয়ে দিই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে টপ 20-তে রয়েছে প্রথমেই 1 নম্বরে রয়েছে জ্বালানি খাতের প্রতিষ্ঠান KPCL, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড অবস্থান করছে 74 টাকা 60 পয়সা সবশেষ লেনদেন মূল্য নিয়ে টপ 20-র একদম শীর্ষে। BSRM স্টিল অবস্থান করছে টপ 20 2 নম্বরে 93 টাকায় লেনদেন হচ্ছে সবশেষ। 94 টাকা 50 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে। 93 টাকা 80 পয়সা লেনদেন হয়েছিল গতকালকে শেষ লেনদেনে। ইউনাইটেড এয়ার ভ্রমণ খাতের প্রতিষ্ঠান অবস্থান করছে টপ 20-র 3 নম্বরে 10 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। 11 টাকা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে। ওষুধ খাতের প্রতিষ্ঠান বেক্স ফার্মা অবস্থান করে নিয়েছে 4 নম্বরে টপ 20-র শীর্ষ 20টি প্রতিষ্ঠানের লেনদেনের দিক থেকে। 71 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। 72 টাকা 30 পয়সা পর্যন্ত আজকে বেক্স ফার্মার লেনদেন হয়েছে। আর একে সিরামিক্স খাতের প্রতিষ্ঠান অবস্থান করছে 5 নম্বরে 74 টাকা 80 পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে এই মুহূর্তে। 75 টাকা 80 পয়সা সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল এখন পর্যন্ত। কাশেম ব্রাইসেলস অবস্থান করছে 6 নম্বরে 81 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে। সর্বোচ্চ লেনদেন মূল্য কাশেম ব্রাইসেলসের এখন পর্যন্ত ছিল 83 টাকা 80 পয়সা পর্যন্ত। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড অবস্থান করছে টপ 20 7 নম্বরে 180 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। 182 টাকা 10 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছিল। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সবশেষ লেনদেন মূল্য ছিল গতকালকে, যেটা লক্ষ্য করা যাচ্ছে 179 টাকা 80 পয়সা পর্যন্ত। বীজ হ্যাচারি অবস্থান করছে 8 নম্বরে 18 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। 19 টাকা পর্যন্ত দর উঠেছিল আজকে। লাফার্জ সুমা সিমেন্ট অবস্থান করছে 9 নম্বরে 108 টাকা 40 পয়সা এখন লেনদেন মূল্য, এবং 108 টাকা 70 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এসিআই অবস্থা রাসায়নিক খাতের এই প্রতিষ্ঠান লেনদেন হচ্ছে 570 টাকা সবশেষ, এবং সর্বোচ্চ লেনদেন মূল্য এসিআই এর আজকে ছিল 578 টাকা 20 পয়সা পর্যন্ত। আইডিএলসি অবস্থান করছে 11 নম্বরে, বঙ্গজ রয়েছে 12 নম্বরে, আমান ফিড 13 নম্বরে, ফার কেমিক্যাল রয়েছে 14 নম্বরে, সিঙ্গার বিডি 171 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে, এবং রয়েছে 15 নম্বরে। সিভিও পেট্রো রিফাইনারি লিমিটেড অবস্থান করছে 16 নম্বরে 424 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে। 429 টাকা 90 পয়সা পর্যন্ত সিভিও পেট্রো রিফাইনারি লিমিটেড আজকে লেনদেন হয়েছে। জেনারেশন নেক্সট অবস্থান করছে 17 নম্বরে 11 টাকায় লেনদেন হচ্ছে। সাপোর্ট লিমিটেড অবস্থান করছে 7
টাকা 80 পয়সা দর নিয়ে 18 নম্বরে, লঙ্কা বাংলা ফাইন্যান্স অবস্থান করছে 19 নম্বরে এবং ইফাদ অটোস রয়েছে 20 নম্বরে। এই ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হওয়া শীর্ষ 20টি প্রতিষ্ঠানের সবশেষ অবস্থা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী। রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়, সবার চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরু না আসা নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন প্রতিক্রিয়া। দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা ব্যবসায়ীদের। যেখানে সেখানে পশু কোরবানি বন্ধে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগ। শেষ হয়েছে স্থান নির্ধারণের কাজ। পশুর বর্জ্য সরানো এবার সহজ হবে আশা সংশ্লিষ্টদের। অধিক লাভের আশায় মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্মে বিপাকে পড়ছে চামড়া শিল্প। অভিযোগ ট্যানারি মালিকদের, সহজ শর্তে পর্যাপ্ত ঋণ দেওয়ার দাবি। এবং ঈদের ছুটির আগেই 80% পোশাক কারখানার শ্রমিককে চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার আশ্বাস বিজিএমইএর, বলছে অপ্রীতিকর ঘটনারও আশঙ্কা নেই। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।